প্রথম আলো এবং ডেইলি স্টার এই দুই অফিসে বিপ্লবীরা গিয়েছিল এবং তারা মনে করেছে যে এটা ভারতের একটা শাখা অফিস এখানে, যে কারণে এটার কার্যক্রম এই দেশে চলতে দেওয়া যাবে না। এটা মনে করেছে, যে কারণে তারা সেখানে কাজ করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা এই শুয়োরের বাচ্চা কিছুক্ষণ আগে আইজিপিকে নির্দেশ দিয়েছেন। শুয়োরের বাচ্চা বলেছেন যে খুব দ্রুত প্রথম আলো এবং ডেইলি স্টারের এখানে কি হয়েছে এটা তাড়াতাড়ি এদেরকে সেভ দেওয়ার জন্য। এই শুয়োরের বাচ্চাদের মাগিদের সাথে আকাম কুকামের ভিডিও থাকে, ওদেরকে দিয়ে যা মনে চায় তাই বানানো যায়, যে কারণে এদেরকে দিয়ে এগুলো করা যায়, এগুলো করানো হচ্ছে। তো পুলিশকে বলবো, কোনো শুয়োরের বাচ্চা, কোনো পুলিশের কোনো শুয়োরের বাচ্চা যদি নাকি তোরা আমাদের কোনো পোলাপানের গায়ে যদি মিনিমাম টাচ করার চেষ্টা করিস, সবকারে ইন্ডিভিজুয়ালি দেখা হবে। কোনো শুয়োরের বাচ্চারা কোনো জায়গায় কোনো জনের ডিসি, এডিসি, এসপি, এই পুলিশের ওসি, কোনো শুয়োরের বাচ্চারা শান্তিতে থাকতে দিব না। তারপরের দিন থেকে ওটার পিছনে লাগা হবে, যা যখন যেখানে যেটা পাওয়া যাবে, যেটা বের করা যাবে সেটা করা হবে। সো খুব সাবধানে, এদের গায়ে, এরা এই দেশের বিপ্লবী, এদের কারণে তোরা এখানে এই ঢাকা শহরে ডিসি হয়েছিস। তোরা ছিলি খাগড়াছড়ি, বান্দরবন, সিরাজগঞ্জ, সিআইডি, এসবিতে নিয়ে বসায় রাখা হয়েছিল। এদের কারণে তোরা ঢাকাতে আসতে পারছিস। অতএব খুব সাবধানে করতে হবে। এই দেশের মানুষের যে ভুল হয়েছে 5 তারিখের পরে, ভাই আপনি আমাকে বলেন, প্রথম আলোর একজন সাংবাদিক, কালবেলার একজন সাংবাদিক, 71 টেলিভিশনের, সময় টেলিভিশনের একজন সাংবাদিক, একাধিক এই দেশের আলেম বক্তব্য দিয়েছে, তারা স্বীকারোক্তি দিয়েছে, তারা বিভিন্ন জায়গায় ইন্টারভিউতে বলেছে তাদের গুম করা হতো। সেই গুম করার এখানে প্রথম আলোর এই টিপু সুলতান নিজে উপস্থিত থাকতো, মহিউদ্দিন নিজে উপস্থিত থাকতো, মোদির সাথে কথা বলতো ইন্টারোগেট করা অফিসার, ডেইলি স্টারের লোকজন উপস্থিত থাকতো, সন্তোষ শর্মা নিজে উপস্থিত থাকতো। আপনি আমাকে বলেন, এই পৃথিবীর কোন আইন দিয়ে সেই মানুষগুলো আবার এই দেশে সাংবাদিকতা করবে? গতকালকে একটা ইয়ের মধ্যে পাকিস্তানের পতাকা বসানো হয়েছে জগন্নাথ ইউনিভার্সিটির পাশে, জগন্নাথ ইউনিভার্সিটির ভেতরে, ক্যাম্পাসের ভেতরে, সেখানে ভারতীয় কিছু দালাল পাকিস্তানের পতাকা, ভাই পাকিস্তানের পতাকার মধ্যে আপনি হাগেন, আমার কোনো সমস্যা নাই। আপনি ভারতের ব্যাপারে এই মুহূর্তে পাকিস্তানের সাথে আমার সমস্যা কি? কোনো সমস্যা আছে থাকলে আপনি ভাই উদ্ধার করেন, আমার কোনো সমস্যা নাই। কিন্তু আমার এই মুহূর্তে আমার একটা ছেলেরে মেরে ফেললো এই ভারত, আপনি আমার পাকিস্তানের উপরে পাড়া দিয়ে এই করেন, এগুলো ভারত করায়। সেই নতুন করে এক ইয়ে বার করার চেষ্টা করে পাকিস্তানের বিরুদ্ধে। আরে ভাই পাকিস্তানের বিরোধিতা, পাকিস্তানকে আমার ভালো লাগে, পাকিস্তানের সাথে আমরা এক হইতে গেছি না, পাকিস্তান আমার সাথে এক হইতে আসছে। আপনি ভারত আমার প্রতিদিন, গতকালকে মানুষ মেরেছে ভারত, সীমান্তে মারে নাই, গতকালকে মেরেছে। এই গত 15 বছরে কত মানুষকে গুম করেছে ভাই, প্রকাশ্যে। শিলং সালাউদ্দিনকে নিয়ে গিয়েছে, শিলং সালাউদ্দিন ওইখানে গিয়ে মাগিবাজি করেছে, কি করেছে না করেছে তাদের কোনো রাগ নাই, কোনো সমস্যা নাই, তাকে তো নিয়ে গিয়েছে ভারত। শুক্রঞ্জন বালিকে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের সামনে থেকে তুলে নিয়ে যাওয়া হয়। সেই দেশ তো এটা। একটা নদীর পানির হিস্সার কথা বলে ফেসবুকে একটা পোস্ট করার কারণে আবরারকে হত্যা করা হয়েছে, সেই বাংলাদেশ। আপনি সেই ইন্ডিয়ার বিরুদ্ধে একটা পোস্টও নাই আপনাদের। ভাই আপনি আমারে পাকিস্তানি বলেন, আমারে ভারতীয় বলেন, যা মনে চায় যে এটা বলে গালি দেন। আমি যদি দেখি যে আপনি পাকিস্তানকে বলে পাকিস্তানের বিরুদ্ধে বলছেন, অ্যাজ ওয়েল আপনি এই এই ইন্ডিয়ার বিরুদ্ধে বলছেন, আমি বুঝবো যে না ভাই এই লোকটা দেশপ্রেমিক। আমি আমেরিকায় আছি, তো আমার আমেরিকাও আমার বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেই, এটা আমি কখনোই চাবো না। সো আপনি শুধুমাত্র পাকিস্তানের বিরুদ্ধে বলে বলে মানুষকে একটা ইতে নিয়ে আপনি ইন্ডিয়াকে আমার দেশ দখল করাবেন। আরে ভাই ইন্ডিয়ার এই চ্যাপ্টার ক্লোজ হয়েছে 1971 সালের 16 ডিসেম্বর। যে যত সুন্দর করে, চান্দা আব্বাস এখন নাকি মুক্তিযোদ্ধা। চান্দা আব্বাস কালকে বলে এখন আওয়ামী লীগ হইল গিয়া ভালো ছিল, আওয়ামী লীগ নাই কোনো সমস্যা ছিল না। তো হ্যাঁ ভাই, হ্যাঁ, জি জি। ওকে ওকে। প্রথম আলো ডেইলি স্টার অফিসের সামনে সেনাবাহিনীর আর বিজেপির খানকির ছেলেদের এনে বসাইছে। খানকির ছেলেরা বাংলাদেশে বর্ডারে জুলাইতে পারে না, বাংলাদেশে ওর 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 ওদের ওদের মেয়েদেরকে লাগাই দিয়ে গেছে এই ইন্ডিয়ান লোকজন। পিলখানায় তো সেনাবাহিনীর অনেক অফিসারে লাগাইছে না, লাগাই দিয়ে গেছে না। সালাম। লাইভটা শেষ করে বলতে, হ্যাঁ।
ঈদ মোবারক জানাইতে ফোন করছিল বিশেষ একজন, যাই হোক। তো এখন এই 15 বছরে এরা আমার দেশের মানুষকে মানে নিজে উপস্থিত থেকে ভারতীয় হাইকমিশনার ইয়েকে দিয়ে বসায়, একসাথে বসায় তারা এই সিটিটিসিতে বসা মিটিং করে, মিছিল করে। তারা এই দেশে সাংবাদিকতা করবে? এটা সাংবাদিকতা? এটার নাম সাংবাদিকতা? তারা এই যে গতকালকে প্রথম আলো নিউজ করেছে জগন্নাথের, এটা নিয়ে পাকিস্তানের সাথে আমাদের ঝামেলা শেষ হয়ে গিয়েছে, আমাদের সমঝোতা হয়ে গেছে, কি যেন একটা শিরোনাম করেছে। হ্যাঁ হয়েছে তো, পাকিস্তানের সাথে কি চান আপনি? আর করেন, সমস্যা নাই, কিন্তু আপনি ভারতের ব্যাপারে এত উদার কেন? বিবিসির এই দালালরা, এরা নাকি বালের ইন্টারন্যাশনাল ইয়ে, তোদের তোদের কোত্থেকে টাকা আসে, তোরা তোরা মানে বিবিসি কেন প্রতিষ্ঠা হয়েছে এগুলি তো আমরা জানি। বাংলাদেশে তোরা আমাদের বিশাল আকারের, তাহলে গরিব দেশ আমরা, এখানে যা বিবিসি নাম শুনে সবাই পাগল হয়ে যায়। তো ওনারা করেছে, ওনারা আপনার নিউজ করেছে গত 15 বছরে হাসিনারে নিয়ে, কোনো কিছু তারা পায় নাই, কিচ্ছু পায় নাই তারা। এখন তারা নিউজ করছে ইদানিং আবার খুব পাকিস্তানের বিরুদ্ধে, ইন্ডিয়ার পক্ষে। তারা হাদিরে নিয়ে একটা নিউজ, হাদি মাদ্রাসায় পড়তো, হাদি বিভিন্ন ধরনের হিজবুত তাহরিরের সাথেও নাকি হাদির নাকি ইয়ের কথা শোনা যায়, বিবিসি ইয়ে পায়। বিবিসি বালদিয়া জিগায় কেউ বাংলাদেশে। তো এগুলো হচ্ছে কি আমাদের দেশের এই সাংবাদিকতা করেছে গেল 15 বছর ধরে। তারা এখন সাংবাদিকতা করবে আবার, একই রকম সাংবাদিকতা করবে। বসুন্ধরা গ্রুপের এই, ওর নাম কি, হায়দার আলী আওয়ামী লীগের লোকজনকে গুছিয়ে গুছিয়ে বেছে 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 নিয়ে যায়, তারপরে তার টকশোতে বসায়। এই নিকোল আওয়ামী লীগের খাটযোদ্ধা ছিল, মন্ত্রীদের সাথে শুইতো, টাকা নিত, প্লট নিত, বিভিন্ন কিছু, 3-4টা প্লট আছে তার। তো এগুলো এখন ওই আওয়ামী লীগের লোকজনের ডেকে ডেকে নিয়ে সে আওয়ামী বয়ানি করতে চায়। আওয়ামী লীগ তো এখন মানে রয়ের টাকা, আওয়ামী লীগের টাকা বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক, তারা টাকা দিতে সমস্যা নেই। তারা এই বুদ্ধিভিত্তিক একটা আবার নতুন করে এই ফ্যাসিজম বাংলাদেশে করার পায়তারা করছে। এটা করতে দেওয়া যাবে না। এই দেশের মানুষ যদি আসলে স্বাধীনতা চায়, তাহলে আমাদের শত্রু পাকিস্তানের বিরুদ্ধে দাঁড়ান, আমাদের শত্রু ভারতের বিরুদ্ধে দাঁড়াইতে হবে। যদি সেটা দাঁড়াইতে না পারেন, সেই 71-এর পাল্টাল নিয়ে গান টান গায়ে ভাই লাভ নাই। এই দেশে এই জামাত ইসলাম 1952 সালে ভাষা আন্দোলন পর্যন্ত ছিল, তারপরে ছিল না কেন? 69 পর্যন্ত জামাত ইসলাম, নেজামি ইসলাম সবাই ছিল। ড্যাক পর্যন্ত জামাত ইসলাম ছিল, ড্যাক নাম শুনেছেন? ড্যাকে পর্যন্ত ওই 68 সালের তখন পর্যন্ত ছিল। হঠাৎ করে এসে তারা মোচড় দিল কেন? এটা বুঝতে হবে যে 71-এর 16 ডিসেম্বরে আমাদের কিভাবে আমাদের কাছ থেকে বিজয়টা নিয়ে নেওয়া হয়েছে, এই জিনিসগুলো হয়েছে। ভাই স্বাধীনতা চান? আপনি বিজয় দিবস পালন করবেন, আমি করতে চাই। আপনার চাইতে আমি অনেক বেশি স্বাধীন আছি, আপনি স্বাধীন? আরে ভাই 15 বছর 20 বছর বিদেশে বসে কামলা দেন, এটার নাম স্বাধীনতা? আপনি ঢাকা মেডিকেলে যান একটা ট্রিটমেন্ট নিতে, বড় লোকেরা সব এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যায়, তারপরে ট্রিটমেন্টে যায়। আপনি ট্রিটমেন্ট নিতে পারেন? আপনার লাথি দিয়া ফালায় রাখা হয় মেজের ভেতরে, 2 দিন পরে ডাক্তার আসলো না আসলে নাই, মারা যাবেন না বাঁচবেন, এটা নিয়ে সরকারের কোনো কিছু নেই। এটার নাম স্বাধীনতা? কে স্বাধীন আছেন আমারে বলেন? সীমান্তে যান আপনি কি কোনো আর্মস নিয়ে গিয়েছিলেন? আপনারা ধরে তারপরে গুলি করে মেরে ফেললো কেন? কিসের জন্য? এটার নাম স্বাধীনতা বলে? এটা স্বাধীন দেশ? কোন স্বাধীন দেশের পৃথিবীর ইতিহাসে কোথাও কোন দেশে এইভাবে সীমান্তে গুলি করে মারে পৃথিবীর কোন দেশ দেখাইতে পারবেন আপনি? মেরে ফেলছে। আমার দেশের খুনিরা বর্ডার পার হইলেই সেই দেশে যায়, সেই দেশে গেলে তারা সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়ে তারপরে রাখে। এটার নাম আমার স্বাধীনতা? এই স্বাধীনতা ভোগ করছেন, বিজয় দিবস পালন ভোগ করতে চান? ভোগ করতে চাইলে আপনাদেরকে কিছু কথা বলি ভাই, যে ভুলগুলো 5 তারিখে করেছিলেন সেই ভুলগুলো করা যাবে না। এই দেশে ছায়ানোট আছে না? ছায়ানোটের কোনো কার্যালয় বাংলাদেশের কোথাও থাকতে দেওয়া যাবে না। উদিচি আছে না? কোনো উদিচির কোনো অফিস বাংলাদেশের কোথাও থাকতে যাবে না। আজকে কাজ যা যা হবে হওয়ার পরে তারপরে আস্তে আস্তে আপনারা জানতে পারবেন। আপনার নিজের, এটা আপনার দায়িত্ব ভাই। একজন দেশপ্রেমিক হিসাবে ভারতীয় কোনো অফিস এই দেশে থাকতে দেওয়া যাবে না। বাংলাদেশের প্রতিটা গার্মেন্টসে টোটাল, আমি কিছুক্ষণ আগে গার্মেন্টস মালিকের সাথে কথা বললাম, প্রায় 5 লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করে, এবং এদের কেউ কিন্তু ছোট লেভেলের ওয়ার্কার না, এরা সব বড় বড় লেভেলের। আমার দেশের লোক আছে, আপনার লোক না থাকলে আপনি ক্রিয়েট করেন। আমার দেশে বহুত মেধাবী পোলাপান বাইরে চলে যায়, তারা বেতন নেয় ওখানে 50 লাখ 60 লাখ টাকা পর্যন্ত নাকি বেতন পায় তারা। সেই লোকগুলোরে আপনি এখানে বাংলাদেশিদেরকে দিয়ে কাজে লাগান, সমস্যা কোথায়? বাংলাদেশের ছেলেরা তো মেধাবী, তাদের সে কাজের সুযোগ দেন, তারা দেশের বাইরে যাবে না, দেশে থাকবে, কাজ করবে। প্রতিটা গার্মেন্টস থেকে এদেরকে বের করতে হবে। যারা যারা না করে তাদের ওই গার্মেন্টস কারখানার ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। মুজিবের মূর্তি যেই যেই জায়গায় এখন পর্যন্ত আছে, মুজিবের নামে যেই যেই প্রতিষ্ঠান এখন পর্যন্ত আছে, আজকে রাতের ভিতরে সবগুলোকে একদম ডেমলিশ করতে হবে। কোনো কথা নেই, এর মাঝখানে কোনো যদি কিন্তু কোনো কিছু নাই। আওয়ামী লীগ যাহা তাহাই ভারত, ভারত যাহা তাহাই আওয়ামী লীগ। এদের কোনো কিছু থাকতে দেওয়া যাবে না। এবং এদের এই যে এই কালচারাল যে ফ্যাসিজম তারা যাদেরকে দিয়ে করে,
প্রথম আলো, ডেইলি স্টার, কালবেলা, যদিও কালবেলা এখন মালিকানায় কিছুটা শেয়ার এসেছে, কিন্তু সেই সন্তোষ শর্মার প্রভাব আগের মতোই আছে, কিছুটা কমেছে কিন্তু প্রভাব আছে এখন পর্যন্ত। তাদেরকে এটার ব্যাখ্যা দিতে হবে, সন্তোষ শর্মা কেন হারুন ইজারকে জিজ্ঞাসাবাদে গুম থাকা অবস্থায় তিনি কেন কথা বলে তার সাথে জিজ্ঞাসাবাদ করেছিল, কেন যেই গুম হয়েছে সেই সব গুম থাকা মানুষের সাথে কেন এই সন্তোষ শর্মা ইন্ডিয়ান বাহিনী নিয়ে এসে তারপরে বাংলাদেশ পুলিশের সাথে থাকতো, এটার জবাব দিতে হবে। তারপরে তারা এই দেশে সাংবাদিকতা করবে, বিচার হবে, বিচারের সাজা খাটবে, খাটার পরে এসে কথা বলবে যে হ্যাঁ ঠিক আছে এখন আপনি থাকতে পারবেন কি না পারবেন এই দেশে। সো আপনাদের কাছে ভাই অনুরোধ, যেই যেই জায়গায় আপনার বাড়ির আশপাশে যে আওয়ামী লীগ আছে, যে আওয়ামী লীগরা দেখেন এখনো পর্যন্ত ফেসবুকে হালকা হালকা করে তারপরে পোস্ট করে, বিভিন্ন সময় আওয়ামী লীগের যে প্রোগ্রামগুলো থাকে সেই প্রোগ্রামের দিন তারা রাতের বেলায় উধাও হয়ে যায়, তাদের ব্যাপারে আপনাকে ব্যবস্থা নিতে হবে। কোনো রাজনৈতিক দলের কাছে বিশেষভাবে কোনো অনুরোধ নাই ভাই, এদেশে বহু রাজনৈতিক দল আছে যারা কিনা এখন ক্ষমতায় যাবে বা ক্ষমতায় এখন আছে, মোটামুটি ভালো আছে, এই জন্য তাদের ভালো লাগে না আমাদের কথাবার্তা। ভাই এই দেশের কাছে কোনো সুবিধা নেওয়ার জন্য কিছু বলি না, আপনাদের কাছেও যাব না। কোনো দল ক্ষমতায় আসবে আর তার কাছে যাই বলবো ভাই আমারে একটু এইটা দেন, এইটা দেন, একটা প্লট দেন, কিছু একটা দেন, যাবো না ভাই, কোনো কিছুর জন্য যাব না আপনার কাছে। খালি এই দেশটা আওয়ামী লীগ মুক্ত হইতে হবে, আওয়ামী লীগ মুক্ত যদি না হয় তাহলে এই দেশে হাদিরা বাঁচতে পারবে না। আজকে শুধু হাত মারা গিয়েছে আপনার মনে হয়? এই 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 শুরু হয়েছিল সেই 1971 সালে 14 ডিসেম্বর থেকে এদেশের মুক্তি বুদ্ধিজীবীদের নিধনের যে অভিযান, সেদিন থেকে শুরু হয়েছে। হাদি এটার চলমান প্রক্রিয়ার একটি অংশ, এটা চলতেই থাকবে, চলতেই থাকবে। বাংলাদেশে কোনো বুদ্ধিজীবী কোনো সেক্টরের কেউ কাউকেই করতে পারে। এমনকি আমার সন্দেহ হয় আপনি এই যে সিনেমা করে যে সালমান শাহর মৃত্যুর সাথেও ভারতের হাত আছে কিনা আমার সন্দেহ হয়। আমি জানি না এটার ব্যাপারে এরকম কোনো অভিযোগ কেউ কোনোদিন করেন নাই, তার পরিবারও করেন নাই, আমার সন্দেহ। কারণ তারা কোনো ক্ষেত্রে বাংলাদেশ উপরে উঠুক এটা আমি চাই না। ছোট্ট একটা গল্প বলে আপনাদেরকে আমি অনুষ্ঠানটা শেষ করি। একজন সেনাবাহিনীর খুব ঊর্ধ্বতন কর্মকর্তা, র্যাবের এডিজি ছিলেন তৎকালীন। আমি র্যাবে মাঝে মধ্যে যাইতাম, আমার সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। দুপুরে বিশেষ করে খেতে যাইতাম মাঝে মধ্যে, ওইদিকে উত্তরা বনানী ওইদিকে অফিস থাকলেই, ডিউটি থাকলেই ওইদিকে যাইতাম খাইতে। তো ওনার রুমে বসে লাঞ্চ করছি আমি, এর মধ্যে একজন সাব ইন্সপেক্টর আসলো, তারপর বললো যে স্যার উনি আসছেন, খুব হইলো, ওনাকে পাঠাবো। তো আমার খাওয়ার মাঝখানেই এডিজি সাহেব, এডিজি কে নামটা বলছি না, এডিজি সাহেব বললো যে আসতে বলেন। তো আমরা খেতে খেতে তারপরে ও মহিলা বললো কান্নাকাটি করছে, ওনার ছেলেকে ধরে নিয়ে গিয়েছেন, মানে পাওয়া যাচ্ছে না অনেকদিন, প্রায় 6 মাস হয়ে গিয়েছে। তো এডিজি বললো যে দেখেন ওর ব্যাপারে কিছু কোশ্চেন করলো, ছেলেটা কেমন ছিল। তো ছেলেটা কিছু এক্সট্রা অর্ডিনারি কিছু ছেলেপেলে থাকে না, আপনাদেরকেও বলে রাখি, এই যে অনেক সময় ইউটিউবে আপনার ছেলে বা মেয়ে খুব এক্সট্রা অর্ডিনারি খুব জ্ঞান আছে, ক্লাস 7-এ পড়ে, সে ইন্টারমিডিয়েটের ম্যাথ করতে পারে, ফিজিক্স করতে পারে, এই ধরনের এই এই বাচ্চা যাদের আছে তাদের ব্যাপারে বাইরে আলোচনা করবেন না এবং তাদের সেফটির ব্যাপারে খুব সাবধানে চলবেন। তো ওই মহিলা এরকম কিছু কথাবার্তা বললো যে ছেলে খুব বিশাল ব্রিলিয়ান্ট, হ্যাঁ সে কম্পিউটারের এইটা সেটা সব ঘেটে এই করে ফেলতে পারতো, ওই ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন আমার ওই এডিসি বললো, ওই মহিলা চলে যাওয়ার পরে পরে দেখতেছি দেখতেছি বলে মহিলারা বের করে দিল। এরপর আমরা বললো, আমি বললাম ভাই কি ঘটনা কি? ভাই বললো যে ইলিয়াস ভাই এ আর কখনোই জীবিত ফিরে আসবে না, যদি ফিরে আসে তাহলে পাগল হয়ে ফিরে আসবে। বললাম কেন? বলছে না এই ধরনের এই টাইপের যারা আছে এদেরকে আমাদের দেশে হইতে দিবে না। কারা দিবে না? পার্শ্ববর্তী দেশ। এটা এটা ফ্যাক্ট ভাই। ভাই যদি যদি আপনাদের মানে এই দেশের জন্য যদি নাকি যেকোনো সময় জীবন দিতে হয়, আল্লাহ যদি চায় খুব খুব দ্রুতই দেশে পাবেন। ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবো। এটা ভয় আতঙ্কিত কোনো কিছু, মানে এই বিদেশে বসে তারপরে চাপাবাজি করার জিনিস না। এই দেশে যখন ছিলাম তখনও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। এখানে এসেও যে খুব শান্তিতে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, খুব স্মুথ ছিল এই জার্নিটা। না ভাই, বহুত কষ্ট সহ্য করতে হয়েছে। এখনো পর্যন্ত সেই পেইন এখনো নিতে হচ্ছে। তো আপনাদের পাশে ইনশাআল্লাহ চলে আসবো। এই বছর এই 2026 সালের ভেতরে ইনশাল্লাহ দেশে আসবো। দোয়া করেন আল্লাহ যেন জীবিত দেশে নিয়ে আসেন, সুস্থ রাখেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে ভাই, এই ইন্ডিয়া আমাদের শান্তিতে থাকতে দিবে না, জীবনেও দিবে না। আপনি বিএনপি করেন ভাই, কোনো সমস্যা নাই, আমারে জামাত বলেন, জামাত করেন, আপনি আমারে বিএনপি বানান, যা মনে চায় বানান, কোনো সমস্যা নাই। আপনার কাছে অনুরোধ, ইন্ডিয়ার ব্যাপারে সিরিয়াস হইতে হবে। যে যার জায়গা থেকে কিছু টাকা পয়সার জন্য আপনার ভবিষ্যৎ প্রজন্মকে ভারতের সামনে এইভাবে একটা সিংহের খাঁচার মধ্যে আপনার ভবিষ্যৎ প্রজন্মকে ছেড়ে দিয়ে যায় না। আপনাদের কাছে অনুরোধ থাকলো। সো আগামী কালকের ভেতরে এই দেশকে ভারত মুক্ত করতে হবে। আদিল লাশ দাফনের আগে এই দেশে ভারতের যত টুলস আছে প্রতিটা ইনস্ট্রুমেন্টকে এই দেশ থেকে একদম উইপড আউট করতে হবে। এছাড়া আপনি আজকে হাদি মরেছে, কালকে হাসনাত মরবে, পরশু আমি মরবো, তারপরের দিন সার্জিস মরবে, আপনারা কেউ থাকতে পারবেন না।
একজনও বাঁচতে পারবে না। কয়েকদিন আগে হাদির একটা কবিতা দেখেছেন না? বিশ্বাস করেন ওই কবিতাটা দেখার পরে আমি এই ধরনের মানে সাইদী সাহেবকে কেন মেরেছে? সাইদী সাহেব একটা মিটিং করলে আমি বিশ্বাস করি সাইদী সাহেব যদি বেঁচে থাকতো, আজকে যদি উনার মানে জেল থেকে বের হওয়ার পরে ১ম কোনো জনসভা হইতো, যদি কম হইতো তাহলে ১ কোটি মানুষ হইতো। আমি এটা বিশ্বাস করি।